যে সময়কার কথা বলছি তখনও ইলেকট্রিক ট্রেন চালু হয় নাই। সময়টা গ্রীষ্মকাল। আমার এক বন্ধুর বোনের বিয়ে উপলক্ষে কোলাঘাটে এসে যখন ট্রেন থেকে নামলাম তখন দুপুর গড়িয়ে বিকেল। বারটা ছিল শনিবার। আকাশের অবস্থা তখন খুব খারাপ। কালবৈশাখীর মারাত্মক ঝড় যে অবশ্যম্ভাবী তা বেশ বুঝতে পারলাম। উফ, আচ্ছা মুশকিলে পড়লাম তো। আকাশের যা অবস্থা, যে কোনো সময় ঝড় বৃষ্টি শুরু হতে পারে। এই অবস্থায় 3 কিলোমিটার পথ যে কিভাবে যাব তা ভেবে পাচ্ছি না। স্টেশন থেকে বেরিয়ে পড়লাম। কিছুটা হেঁটে একটা ছাউনি দেওয়া গুমটির দোকানের সামনে আশ্রয় নিলাম। একটু পরেই ঝড় উঠল, সেই সঙ্গে ঘন ঘন মেঘের গর্জন, বিদ্যুতের চমক আর প্রবল বর্ষণ। এই রকম দুর্যোগের মুখোমুখি এর আগে আর আমি কখনো হয়নি। অনেক পরে দুর্যোগ যখন কাটল তখন সন্ধে উত্তীর্ণ হয়েছে। ঘন অন্ধকারে ঢেকে গেছে চারিদিক। কোথাও কোনো পরিবহন নেই। ফলে এই অন্ধকারে 3 কিলোমিটার পথ আমাকে কাদা পায়ে হেঁটে যেতে হবে। আমি কি করব ভাবছি, ঠিক তখনই সম্পূর্ণ ভিজে পোশাকে সুসজ্জিতা এক তরুণী এসে হাজির হলো সেখানে। বাপরে বাপ, এমন দুর্যোগ আমি কখনো দেখিনি। বিয়ে বাড়ি যাব বলে এত সাজগোজ করে এলাম, দুর্যোগের জন্য সব শেষ। আমিও তো সেই জন্যই এসেছি। কত বেলাবেলি এলাম, কিন্তু দুর্যোগের জন্য সন্ধ্যা পার হয়ে গেল। কি যে করি এখন। আপনি কি বৈষ্ণব চকের দিকে যাচ্ছেন? না না, তার অনেক আগেই। শঙ্করীর বিয়েতে যাচ্ছেন নিশ্চয়ই। ঠিক তাই। আমি ওই বাড়িতেই যাব। তা তো যাবেন, কিন্তু যাওয়া যায় কিভাবে? কোনো গাড়ি ঘোড়া তো নেই। ভাগ্যক্রমে হঠাৎই একটা রিকশাকে এদিকেই আসতে দেখা গেল। রিকশা, দাঁড়াও। রিকশাওয়ালাকে বলল গ্রামে নিয়ে যাওয়ার জন্য। রিকশাওয়ালা 10 টাকা ভাড়া চাইলেও তা দিতে রাজি হলাম আমরা। অতএব মনে আনন্দ নিয়ে দুজনেই রিকশার পাশাপাশি বসলাম। কিছুটা যাবার পর, আর তো এগোনো যাবে না বাবু, কাদায় চাকা গেঁথে যাচ্ছে, আমি আর রিকশা টানতে পারছি না। অগত্যা নামতেই হলো। কত দেব? 10 টাকা দিন বাবু। কিন্তু এখন আমরা যাব কি করে? বাঁধ থেকে নেমে সোজা মাঠে চলে যান, ওইদিকে কিছুটা কাছে হবে। তবে কি করে যে যাবেন ভেবে পাচ্ছি না। যেভাবেই হোক যেতেই হবে। এতটা পথ কষ্ট করে এসে ফিরে যাওয়া তো যায় না। সেটাই। অগত্যা হাঁটাই শুরু করলাম আমরা। অন্ধকারে বনময় পথ ধরে ভয়ে ভয়ে এগিয়ে চলেছি। কিন্তু আশ্চর্য, যাচ্ছি তো যাচ্ছি, পথের যেন শেষ আর হয় না। ব্যাপারটা কি? আমি দারুণ চিন্তিত হয়ে একসময় বললাম, আমার কেমন যেন ভয় ভয় করছে। মনে হচ্ছে আমরা যেন একই পথে বারবার ঘুরে ফিরে আসছি। তাই বুঝি? তাই তো, একটু আগে এই পথ দিয়েই তো গেছি আমরা। এখন উপায়? উপায় এখন একটাই, আর না এগিয়ে পেটে কিল মেরে সারা রাত এখানে থেকে যাওয়া। কাল সকাল না হওয়া পর্যন্ত এখান থেকে আর নড়নচড়ন নয়। আমার চোখে যেন জল আসতে লাগলো। এমন বিপদে পড়ব জানলে
স্টেশন থেকেই ফিরে যেতাম, এত দূর আসতামই না। অথচ তরুণীর চোখে ভয়ের লেশ মাত্র নেই। তরুণী একটা বটগাছের গুঁড়িতে ঠেস দিয়ে দাঁড়িয়ে রইল। আমি ওর কাছ থেকে বেশ কিছুটা দূরত্ব বজায় রেখে ভাবতে লাগলাম কিভাবে কি করব। হঠাৎ অনেক দূর থেকে টর্চের আলো ফেলে 2-4 জন লোককে আসতে দেখলাম। আর ভয় নেই, ওদের সঙ্গ নিয়ে এই গোলকধাঁধা থেকে বেরিয়ে যেতে পারবো আমরা। তরুণী ভয়ে ভয়ে সেই দিকে তাকিয়ে বলল, আপনি যান, আমি কিছুতেই যাব না ওদের সঙ্গে। কেন যাবেন না? তরুণী আর কিছু বলার আগেই পথচারীরা এসে পড়ল সেখানে। কে আপনি? এই অন্ধকারে কি করছেন? পথ হারিয়ে দাঁড়িয়ে আছি, বিয়ে বাড়ি যাব বলে এসেছি। আমার সঙ্গে এক তরুণীও আছে। বুঝেছি, দিবাকরের বোন শঙ্করীর বিয়েতে এসেছেন নিশ্চয়ই। পথ ভুল করেছেন, আসুন আমাদের সঙ্গে। আমি গাছের গুড়িতে ঠেস দিয়ে দাঁড়িয়ে থাকা তরুণীকে বললাম, এখনো দাঁড়িয়ে আছেন কেন? আসুন। কে আসবে? কেউ নেই ওখানে, আপনি আছেন, আসুন আমাদের সঙ্গে। আমার সারা গায়ে কাঁটা দিয়ে উঠল। আমি ভালো করে তাকিয়ে দেখলাম সেই গাছতলায় কেউ নেই। কখন যেন তরুণী উধাও হয়ে গেছে। আমি পথচারীদের সঙ্গে চলতে শুরু করলাম। ওদের মুখে শুনলাম, বছর 2 আগে এক তরুণী ওই গাছের ডালে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। আমরাই তার দেহ সৎকার করি। তারপর থেকে প্রায় ওই তরুণী আধার রাতে একা কাউকে পেলে এইভাবে গাছতলায় ডেকে নিয়ে আসে, তবে কারো কোনো ক্ষতি করে না। ভাগ্যে আমরা এ পথে এসে পড়েছিলাম, না হলে সারা রাত ওই মোহিনীর পাল্লায় পড়ে দুর্দশার শেষ থাকতো না আপনার। আচ্ছা, ওই তরুণী আত্মহত্যা করেছিল কেন? শুনেছিলাম প্রেমের ব্যাপার ছিল। সেই ছেলে নাকি অন্য মেয়েকে বিয়ে করায় ও আত্মহত্যা করে। আমি কোনো রকমে নিজেকে সামলে ওদের সঙ্গে বনের বাইরে এলাম। এতক্ষণে একটা গ্রাম চোখে পড়ল। ওই যে দেখছেন আলো জ্বলছে, ওটাই বিয়ে বাড়ি। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে বিয়ে বাড়িতে এসে পৌঁছালাম। ওর বোন শঙ্করীর সঙ্গে পরিচয় করিয়ে দিল। যা দুর্যোগ গেল, তুই যে আসবি তা ভাবতেও পারিনি। পথে কোনো কষ্ট হয়নি তো? কষ্ট কিসের, বেশ তো এলাম। বললাম বটে, তবে মনের মধ্যে থেকে তরুণীর স্মৃতি আমি কিছুতেই মুছে ফেলতে পারলাম না। এরপরই ঘটতে লাগলো একের পর এক চমকপ্রদ ঘটনা। বিয়ের আসরে অন্যের সঙ্গে আলাপচারিতায় সর্বত্র দেখা যেতে লাগলো সেই তরুণীকে। এ কি করে সম্ভব? তার চেয়েও বড় কথা, দূরে থাকলেও তরুণীর চোখ কিন্তু আমার দিকে। ওর দৃষ্টি প্রদীপের শিখায় আমার বুকের ভিতরটা ভয়ের আগুনে পুড়ে যেতে লাগলো। এক সময় দিবাকরকে ডেকে বললাম, ওই ওই মেয়েটা কে রে? কার কথা বলছিস? ওই তো, যে মেয়েটা আমার দিকে তাকিয়ে আছে। ও তো আমার মামাতো বোন শিখা। আয়, তোর সাথে আলাপ করিয়ে দি। আলাপ করার ইচ্ছা আমার একটুও ছিল না, তবু দিবাকর ডেকে আনলো তাকে। আমি তার দিকে তাকিয়ে ভয়ে ভয়ে বললাম, আজ সন্ধ্যায় ঝড় বৃষ্টি থামলে কোলাঘাট থেকে আপনি আমার সঙ্গে এলেন না? কই না তো, আমরা পরশু এসেছি বেহালা থেকে, সেই থেকে আমরা কেউ কোথাও যাইনি। তাই হবে হয়তো। তুই তাহলে অন্য কাউকে দেখেছিস। অনেক পরে বিয়ে বাড়ির কোলাহল কমে এলে
আমি আমার জন্য নির্দিষ্ট ঘরে শুতে এলাম। দরজা বন্ধ করে আলো নিভিয়ে সবে বিছানায় শুয়েছি। এমন সময় দরজায় ঠক ঠক শব্দ। উঠে গিয়ে দরজা খুলতেই দেখি সেই তরুণী। আমাকে দেখে এত ভয় পাচ্ছেন কেন? না মানে আজ সন্ধ্যায় ঠিক আপনারই মতো এমন একজনকে দেখলাম। আমার মতো কেন? আমিই তো এলাম আপনার সঙ্গে। আমি সুধা। তখন তো আপনি ভয় পাননি। তাহলে শিখাকে? কি করে জানবো? এই বলে এক পা করে পিছু হটে দরজার কাছে গিয়ে মিলিয়ে গেল। হ্যাঁ, ঘুম মাথায় উঠল আমার। ঘরের দরজায় শিকল দিয়ে আমি দিবাকরের কাছে চলে এলাম। তবে ব্যাপারটা পুরোপুরি চেপে গেলাম ওর কাছে। সারা রাত দুই বন্ধুতে বসে বসে গল্প করেই কাটালাম। পরদিন সকালে বরকনে বিদায় নিলে আমিও বিদায় নিলাম। দিবাকরের পরিচিত একজনের সঙ্গে কোলাঘাট স্টেশনে এসে হাঁপ ছেড়ে বাঁচলাম। ভেবেছিলাম হয়তো বিপদের হাত থেকে বেঁচে গেছি, কিন্তু না, বিপদ আমার সঙ্গ ছাড়েনি। পর নিঝুমপুরে জমিদার রায় বাহাদুরের বাড়িতে তার জমিদারির কাজ দেখাশোনা করার জন্য একটা চাকরি পাই। চাকরিটা পেয়ে আমি আর আমার পরিবার অনেক খুশি ছিলাম। জমিদার বাড়ির একেবারে এক পাশে আমার থাকার জায়গা। বেশ নিরিবিলি গ্রাম। এই এলাকার যে কয়টি গ্রাম রয়েছে তার বেশিরভাগই জমির মালিক এই রায় বাহাদুর। এখন এই জমিগুলো কৃষকদের চাষ করতে দেওয়া হয় এবং সময় মতো তাদের কাছ থেকে টাকা কিংবা ফসল নেওয়া হয়। এইসব কাজ তদারকি করার দায়িত্ব এখন আমার। সকল হিসাবপত্র আমাকে রাখতে হয়। দুদিন বেশ ভালোই কাটল। দিন রাতে কেন জানি আমার ঘুম এলো না। উফ, রাত 12টা পেরিয়ে গেছে, এখনো ঘুম আসার নাম নেই। বাইরে একটু পায়চারি করি, বেশ ফুরফুরে হাওয়া দিচ্ছে বাইরে। বাইরে দাঁড়িয়ে প্রকৃতির সুন্দর হাওয়া গায়ে মেখে নিচ্ছি। এমন সময় দেখি কিছুটা দূরে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, জমিদার বাড়ির ভেতর এত রাতে কে এই মেয়েটি? কে আপনি? ওখানে দাঁড়িয়ে আছেন কেন? আপনাকে দেখছি। আমাকে দেখছেন মানে? কে আপনি? আর এত রাতে এখানেই বা কি করছেন? বললাম তো আপনাকেই দেখছি। এই বলে মেয়েটা একটু একটু করে এগিয়ে আসতে লাগলো। কাছে আসতে অবাক হয়ে যায়। এ যে সেই মেয়ে সুধা। আমার সারা শরীর কাঁটা দিয়ে উঠল। আপনি সুধা? বাহ, নামটাও দেখি মনে আছে। এটা যে স্বাভাবিক মেয়ে নয় সেই দিনে আমি বুঝে নিয়েছি, কিন্তু সেটা ওকে বুঝতে দিলে হবে না। তাই বললাম, আপনি এত রাতে এখানে কি করে এলেন? আমি ইচ্ছা করলেই সব জায়গাতেই যেতে পারি। মানে? সে তোমাকে একদিন আমি বুঝিয়ে বলবো। এখন চলো ঘরে গিয়ে গল্প করি। ঘরে? হ্যাঁ, কেন? না মানে কেউ দেখতে পেলে আমার চাকরিটা যাবে। কেউ দেখবেও না, আর তোমার চাকরিটাও থাকবে। ভয়ে ভয়ে ঘরে গেলাম। ঘরে ঢুকতেই সুধা দরজা বন্ধ করে দিল। তারপর আমার সাথে গল্প করতে লাগলো। ও বলেই যাচ্ছে, কিন্তু আমার কানে কোনো কথাই ঢুকছে না। খালি মনে হচ্ছে কিভাবে আমি এই বিপদ থেকে রক্ষা পাব। কি হলো? আমি তখন থেকে বকে যাচ্ছি, তুমি কিছু বলছো না যে? আমি কি বলবো? তোমার যা মনে এসে বলো।
আচ্ছা, তোমার বাড়ি কোথায়? এই তো এই গ্রামেই। তা তুমি একা এখান থেকে অতদূর বিয়ে বাড়ি গিয়েছিলে বুঝি? হ্যাঁ, গিয়েছিলাম বলেই তো তোমার দেখা পেয়েছিলাম। এবার থেকে আমি প্রতিদিন রাতে আসবো তোমার সাথে গল্প করতে। কেন রাতে কেন? বুদ্ধু, আমি রাতের বেলা ঘুরে বেড়াতে পছন্দ করি। হঠাৎ আমার কেমন যেন ঘুম ঘুম আসতে লাগলো। কখন যে সোফায় ঘুমিয়ে গেছি নিজেই জানি না। সকালে যখন ঘুম ভাঙল, দেখি আমি বিছানায় শুয়ে আছি। গত রাতের কথা মনে পড়তেই বুকটা কেঁপে উঠল। আমি তো সোফাতে শুয়েছিলাম, তাহলে এখানে কে আমাকে এখানে শুয়ে দিল? নিশ্চয়ই ওই মেয়েটি। সারাদিন কাজে মন বসাতে পারলাম না। বিকালের দিকে নদীর ধার দিয়ে একটু ঘুরতে গেলাম। হাঁটতে হাঁটতে অনেকটা দূরে চলে গেলাম। দেখি নদীর ধারে একটা ঝুপড়ি ঘর, আর তার সামনে বসে আছে একটা সাধু বাবা। এই সাধু বাবাকে ব্যাপারটা বললে কেমন হয়? নিশ্চয়ই কিছু উপায় উনি বলে দিতে পারবেন। সেই মতো ওই কুটিরের দিকে এগিয়ে গেলাম। নমস্কার বাবা, কেমন আছেন? ভালো। তুমি কেমন আছো? ভালো নেই বাবা, খুব চিন্তায় আছি। কোনো কাজে মন বসাতে পারছি না। তারপর আমার সাথে যা যা হয়েছে সব সাধু বাবাকে খুলে বললাম। সত্যি তোমার অনেক বিপদ বুঝতে পারছি। প্রেতনির নজরে পড়েছো তুমি। সে তোমাকে অত সহজে ছাড়বে না। আমাকে বাঁচান বাবা, না হলে আমি শেষ হয়ে যাব। দেখো, ওরা সাধারণত খুব ভয়ঙ্কর হয়, কিন্তু যেহেতু তোমাকে ওর পছন্দ হয়েছে সেই জন্য ও তোমাকে ভয় দেখাবে না। ওদের সংস্পর্শে থাকলে ধীরে ধীরে তুমি মৃত্যুর দিকে ঢলে পড়বে এবং এক সময় মারা যাবে। তখন তোমার আত্মাকে ও নিয়ে চলে যাবে। তাহলে কি হবে বাবা? কিভাবে ওর হাত থেকে বাঁচবো? দেখো, ও যেন কখনো জানতে না পারে যে তুমি ওর আসল পরিচয় জেনে গেছো। ও এখন যা বলবে তাতেই সায় দিবে। ওর সাথে খুশি মনে গল্প করবে, তবে এই ব্যাপারটা 5 কান করবে না। তখনও বুঝে নেবে যে তুমি ওর আসল পরিচয় জেনে গেছো, আর তখনই ও তোমার ক্ষতি করে দেবে। তুমি এই বিষয় নিয়ে চিন্তা করো না। কাল জানাবো কি করতে হবে না হবে। আজ তুমি বাড়ি যাও। আজ রাতে যদি ও আবার আসে? ওর সাথে স্বাভাবিক কথা বলবে। ও তোমার কোনো ক্ষতি করবে না। কি আর করব, অগত্যা ভয়ে ভয়ে বাড়ির দিকে রওনা দিলাম। রাতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। ঠিক রাত 12টার সময় দরজায় ঠক ঠক শব্দ। বুঝতে পারলাম সেই প্রেতনিটা এসেছে। ভয়ে ভয়ে উঠে দরজা খুলে দিলাম। সুধা ঘরের ভিতর ঢুকে গেল। কি মহারাজ, আজ মনে হচ্ছে তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছিলে? হ্যাঁ, আসলে সারাদিন অনেক কাজ থাকে তো তাই। আচ্ছা, তাই? কিন্তু তুমি যে প্রতিদিন রাতে এখানে আসো, তোমার বাড়িতে কিছু বলে না? না, আমাকে কেউ কিছু বলে না, কারণ আমি একাই থাকি। তোমাকে আমার খুব ভালো লাগে, তাই আমি তোমার সাথে গল্প করতে আসি। আস্তে আস্তে আমি তোমাকে সব জানাবো। আমি জানি তুমি আমাকে দূরে ঠেলে দেবে না। না না, আমারও তোমাকে অনেক ভালো লাগে। সত্যি? আমি জানতাম তোমার ভালো লাগবে। তুমি খুব খুব ভালো একজন ছেলে। তুমি আমার পাশে থাকলে আমি অনেক সুখী থাকব। এইভাবে গল্প করতে করতে অনেক রাত হয়ে গেল। সুধা,
এবার ঘুমাতে হবে, অনেক রাত হয়ে গেছে, কাল আমার অনেক কাজ আছে। আচ্ছা, আমি তবে আসি। হ্যাঁ, সুধা চলে যেতেই আমি যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। সে রাতে আমার ঘুমই এলো না। মনের মধ্যে ভয়ঙ্কর সব চিন্তা ঘুরপাক খাচ্ছিল। সকালে উঠেই আমি সাধু বাবার আস্তানার দিকে রওনা দিলাম। সাধু বাবা আমাকে দেখে বলল, কি ব্যাপার, আজ এত সকাল সকাল? আমি গত রাতের কথা বললাম। আমি দীর্ঘ তপস্যা করে এর একটা উপায় পেয়েছি এক প্রাচীন পুঁথি থেকে। তবে সেটা খুব ভয়ঙ্কর, তোমাকে ভয় পেলে চলবে না। আমি সব কিছু করতে রাজি আছি বাবা, যে কোনো উপায়ে আমি ওর হাত থেকে বাঁচতে চাই। ঠিক আছে, শুনো তবে। আজ রাতে ও যখন আবার আসবে তখন ওকে বলবে। তারপর কি করতে হবে সাধু বাবা সব আমাকে জানিয়ে দিল। ঠিক আছে বাবা, আমি সব করব, আমাকে করতেই হবে। সেদিন রাতে যখন সুধা আবার এলো তখন আমি ওকে বললাম, সুধা, এইভাবে ঘরের ভিতর রোজ রোজ গল্প করতে ভালো লাগছে না, তার থেকে বরং চলো নদীর ধার দিয়ে হাঁটতে হাঁটতে গল্প করি। সত্যি? চলো, খুব ভালো হবে। তারপর আমরা হাঁটতে হাঁটতে নদীর ধারে গিয়ে পৌঁছালাম। কি সুন্দর হাওয়া না, মন জুড়িয়ে যায়। হ্যাঁ, ঠিক বলেছ, নদীর কুলকুল শব্দ মন মাতিয়ে তুলেছে। এইভাবে গল্প করতে করতে আমরা এগিয়ে যেতে লাগলাম। এক সময় সেই কুটিরের কাছে এসে হাজির হলাম। ওখানে একটা ডালিম গাছ ছিল, বেশ বড় বড় ডালিম ধরেছিল ওই গাছে। জানো সুধা, আমার না ডালিম খেতে খুব ভালো লাগে। গাছটাতে কত ডালিম ধরেছে দেখো, দেখেই লোভ লাগছে। তাই? তোমার খেতে ইচ্ছে করছে? হ্যাঁ গো, ভীষণ ইচ্ছে হচ্ছে, কিন্তু গাছটা একটু বড়, আমি নাগাল পাবো না। অন্যদিন লাঠি নিয়ে এসে পারবো। কি যে বলো, তুমি অন্যদিকে তাকাও, আমি নিয়ে আসছি। যাক, পেতনি টোপটা গিলেছে। অন্যদিকে মুখ ঘোরাতেই সুধা তার লম্বা হাত বাড়িয়ে দিল ডালিম গাছের দিকে। একটা ডালিম যেই না ছিঁড়েছে, অমনি সুধা সেই ডালিম গাছের দিকে ছিটকে গেল, আর ওখান থেকে নড়তে পারছে না। সেই সময় সাধু বাবা বেরিয়ে আসে। তাহলে এটা তোর কাজ? ছাড় আমাকে, না হলে কিন্তু ভালো হবে না। তুই আমার কিছুই করতে পারবি না। তুই আমার মন্ত্রপুত ডালিম ছিঁড়ে এখন আমার হাতে বন্দি। তোর ক্ষমতা নেই এখান থেকে বের হবার। কিন্তু আমি তোর কি ক্ষতি করেছি? ক্ষতি? তুই কেন এই যুবকের পিছু নিয়েছিস? কেন ওকে তোর জালে টানার চেষ্টা করছিস? তাতে তোর কি? ওকে আমার ভালো লাগে। কিন্তু ও তোকে চায় না। এইভাবে কোনো মানুষকে শেষ করার কোনো অধিকার তোর নেই। তাই এই ফন্দি করে তোকে এখানে নিয়ে এসেছি। মানে মানে তুমি তুমি আমাকে এখানে নিয়ে এসেছো বিজয়? হ্যাঁ, তাছাড়া আমার অন্য কোনো উপায় ছিল না। তোমাকে আমি সত্যিকারের ভালোবেসেছিলাম, আর তুমি আমার সাথে এমনটা করলে? হ্যাঁ, তোর সাথে এটাই হওয়ার ছিল। এখন তোকে এই বোতলের ভিতর ভরে মাটির নিচে দাফন করে দেব, যাতে তুই আর কোনোদিন কোনো মানুষের ক্ষতি করতে না পারিস। কিন্তু আমি তো ওর কোনো ক্ষতি করি নাই, তাহলে কেন আমাকে এত বড় সাজা দেওয়া হচ্ছে? বিজয়, তুমি ওকে বারণ করো, দয়া করে বারণ করো। আমার অনেক কষ্ট হবে, দম বন্ধ হয়ে আসবে আমার। আমি জানি না, সাধু বাবা যা করবে তাই হবে। এরপর সাধু বাবা হাতে কিছু নিয়ে ওর দিকে ছুঁড়ে দিল।
খানিক পর সুধার শরীরটা ধোঁয়া হয়ে একটু একটু করে পাশে রাখা বোতলের ভিতর ঢুকে গেল। বোতল থেকে বেরোনোর জন্য ছটফট করতে লাগলো সুধা। আর কোনো ভয় নেই, এবার তুমি বাড়ি যাও। একে আমি গর্ত করে এখানেই পুঁতে রাখবো, এই ডালিম গাছের নিচে। অসংখ্য ধন্যবাদ বাবা। কেন জানি না অজান্তেই আমার চোখে জল চলে এলো। আমি চোখ মুছতে মুছতে বাড়ির দিকে রওনা দিলাম। তারপর মনকে শান্ত করলাম, কারণ পেতনির ভালোবাসা পাওয়া থেকে বেঁচে থাকাটা আমার কাছে বেশি আনন্দের মনে হলো। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যারা গল্প পাঠাতে চান আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে পাঠাতে পারেন, অথবা আমাদেরকে মেল করতে পারেন। এছাড়াও আমাদের ইনস্টাগ্রাম আইডি আছে, আপনারা ফলো করে নিতে পারেন। সব কিছুর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে।